নির্বাচন সহ ৭ দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ, নেতাকর্মীদের ঢল। ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে, বিপ্লব করে ক্ষমতায় যেতে চায় না বিএনপি। কক্সবাজারে এনসিপির জুলাই পদযাত্রা, পিআর ইস্যুতে সংস্কার আটকে থাকবে না বললেন নাহিদ। শুল্ক আলোচনায় শ্রম অধিকারের নিশ্চয়তা চায় যুক্তরাষ্ট্র, নিষিদ্ধ চীনা প্রতিষ্ঠানের পণ্য আমদানি নয়। গোপালগঞ্জে 14 ঘণ্টা কারফিউ শিথিল, প্রয়োজনে মরদেহের ময়নাতদন্ত, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রংপুরে ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের প্রাণহানি, আহত বেশ কয়েকজন। পুরো খবরে আছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জামায়াতের জাতীয় সমাবেশ। এতে অংশ নিয়েছেন সারা দেশ থেকে আসা দলীয় নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় দুপুরে। এতে সভাপতিত্ব করছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দীর্ঘদিন পর সমাবেশ হওয়ায় উজ্জীবিত নেতাকর্মীরা। তারা বলছেন, এখান থেকেই যে ধরনের নির্দেশনা দেয়া হবে তা পালন করবেন দলীয় নেতাকর্মীরা। সমাবেশে অংশ নিতে গতকাল রাত থেকেই জড়ো হন নেতাকর্মীরা। অবাধ, সুষ্ঠু নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কার সহ ৭ দফা দাবি জানানো হবে সমাবেশ থেকে। এখনো পর্যন্ত ফ্যাসিবাদের বিচার হয়নি, গণহত্যার বিচার হয়নি। এখনো পর্যন্ত জুলাইয়ের সেই ঘোষণাপত্র আসেনি। উল্টা আমরা দেখছি ফ্যাসিবাদ আজকে চোখ রাঙাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে নিয়মতান্ত্রিক পন্থায় জনগণের সমর্থন নিয়ে একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। এদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে জুলাই সনদ এবং ঘোষণাপত্র স্বাক্ষর করতে হবে। সমাবেশের আরও একটু বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হবেন সেখান থেকে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমাদের সাথে নাফিউল ইসলাম লিঙ্কন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শুরুতে একটু নাফিউলের কাছে জানতে চাই, সমাবেশের এখনকার পরিস্থিতি কি চলছে? সকাল থেকে কিন্তু জামাতের ঐতিহাসিক সমাবেশ ঘিরে যে লোকরাকুণ্ড হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। আমরা দেখছি যে দুপুর 2টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই সমাবেশের মূল কার্যক্রম, এবং যেখানে জাতীয় নেতৃবৃন্দ এখন বক্তব্য রাখছেন। এর আগে বিভিন্ন রাজনৈতিক দল অর্থাৎ জামাত এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন তারাও কিন্তু এই মঞ্চে বক্তব্য রেখেছেন। এবং এখন জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলছেন তাদের 7 দফার বিভিন্ন দাবিগুলো নিয়ে, যেখানে প্রথমেই তুলে ধরছে আগামী নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের কথা। তারা বলছেন যেন অন্যান্য দল যেভাবে রাজনৈতিক সুবিধা ভোগ করে থাকেন এবং নির্বাচনে যেন সুষ্ঠু পরিবেশ সবাই পেয়ে থাকে, সেই দাবিটি তারা মূলত তুলে ধরছেন। এর পাশাপাশি গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে প্রায় 1 বছর হয়ে গেল, সেখানে এখনো জুলাই গণঅভ্যুত্থানে যারা হত্যাকাণ্ড ঘটেছে, যেভাবে ছাত্র জনতার উপর গুলি করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী সহ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে নির্বিচারে মানুষ হত্যা করেছে, সেই খুনিদের বিচারের জন্য তারা দাবি তুলছেন। তার আগে তারা নির্বাচনের আগে যে সংস্কারের কথা বলা হচ্ছে, সে মৌলিক সংস্কারের কার্যক্রম শেষ করার কথাও তারা বলছেন। এই জামায়াতে ইসলামের 7 দফার মধ্যে আরও রয়েছে দেশের বাইরে যে প্রায় 1 কোটি ভোটার রয়েছে, তারা যেন আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা করার জন্য নির্বাচন কমিশন সহ সরকারের প্রতি জোরালো দাবি জানিয়ে যাচ্ছেন। একই সাথে আগামী নির্বাচনে যে সংস্কারগুলোর কথা বলা হয়েছে, সেখানে মৌলিক সংস্কারগুলোর তড়িৎ সিদ্ধান্ত নেওয়া হয়, সেই বিষয়গুলো কিন্তু উঠে আসছে। আমরা দেখেছি জামায়াতে ইসলামের সাম্প্রতিক সময়গুলোর মধ্যে আজকের সোহরাওয়ার্দী উদ্যানের এই সমাবেশ কিন্তু অতীতে জামায়াত ইসলাম করেনি। এইটি বলা যায় তাদের প্রথম সমাবেশ। এর আগে জোটগতভাবে যখন বিএনপির সঙ্গে জোটবদ্ধ ছিল, তখন সোহরাওয়ার্দী উদ্যান একটি সমাবেশ করেছিল। তাছাড়া এই সমাবেশের মাধ্যমে জামায়াত ইসলাম আগামী নির্বাচনে এবং সেই সাথে গণতান্ত্রিক আন্দোলনে যেন জামাতে ইসলামের সঙ্গে অতীতে যে ধরনের বৈষম্য কথা করা হচ্ছিল, সেই পরিস্থিতি
দৃষ্টি এই ছিল সোহরাওয়ার্দী উদ্যান থেকে জামাতের সমাবেশের সর্বশেষ খবর। হয়তো আর 1 ঘন্টার মধ্যেই এই সমাবেশের ইতি টানবেন জামাতের নেতৃবৃন্দ। জি লিঙ্কন ধন্যবাদ আপনাকে। আমরা একটু শাহবাগের খবর জানতে চাই, আমাদের সাথে সুলতান মাহমুদ আরিফ যুক্ত হচ্ছেন। আরিফ, শাহবাগের পরিস্থিতিটা জানতে চাচ্ছি, সমাবেশস্থলের কাছাকাছি সব মিলিয়ে পরিস্থিতিটা বলবেন। 2টা থেকে আনুষ্ঠানিকভাবে জামাত ইসলামের আজকের যে জাতীয় সমাবেশ সেটি শুরু হয়েছে। এখনও তাদের যে জাতীয় সমাবেশের বাংলাদেশ জামাত ইসলামের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন, পাশাপাশি অন্যান্য ইসলামী দলগুলো যারা আজকের এই জামাত ইসলামের সমাবেশের সাথে একত্রতা পোষণ করেছেন সেই ইসলামী দলগুলোর নেতৃবৃন্দও ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন এবং এখন পর্যন্ত জামাত ইসলামের যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন এবং অন্যান্য ইসলামী দলের নেতৃবৃন্দরাও বক্তব্য দিচ্ছেন। এবং আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে এতক্ষণ পর্যন্ত যারা বক্তব্য রেখেছেন তাদের বক্তব্যের মধ্য দিয়ে যে বিষয়টি সুস্পষ্ট হয়ে উঠেছে, তারা ঐক্য চাচ্ছেন, ঐক্যের একটি ডাক দিয়েছেন যেন ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন অংশগ্রহণ করে, যাতে করে আগামী নির্বাচনে ইসলামের একটি জয় হয় সেই ব্যাপারে তারা প্রত্যাশা প্রকাশ করেছেন। এবং তারা তাদের যে নেতাকর্মীরা রয়েছেন, যারা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে ইসলামের একটি বিজয়কে সুনিশ্চিত করার জন্য কিন্তু ইতিমধ্যে আহ্বান জানিয়েছেন। এবং নিজামে ইসলাম সহ অন্যান্য যে রাজনৈতিক দলের অন্যান্য যে ইসলামী দলের নেতৃবৃন্দ রয়েছেন তারা যে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেছেন যে আগামী দিনে যেন ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ থাকে, নির্বাচন অংশগ্রহণ করতে পারে সেই প্রত্যাশা তারা ব্যক্ত করেছেন। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখন শাহবাগের যে মোড়টিতে কিন্তু একেবারে সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু করে শাহবাগ মোড় পর্যন্ত আজকের জামাত ইসলামের যে জাতীয় সমাবেশ সেই সমাবেশের নেতৃবৃন্দ এবং কর্মীদেরকে দিয়ে ভরপুর হয়ে গেছে। যেহেতু কিছুক্ষণের মধ্যেই জামাতের আমির দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন এবং এই জন্য কিন্তু অনেক নেতৃবৃন্দ কর্মীরা চলে গেলেও অনেকে কিন্তু এখনো প্রবেশ করছেন। কিছুক্ষণের মধ্যে জামাতের আমির বক্তব্য দিলে নতুন করে তথ্য দেওয়া যাবে। দৃষ্টি। জি আরিফ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আবারও একটু সোহরাওয়ার্দী উদ্যানে যেতে চাই। আমাদের সহকর্মী রয়েছেন রমিজ হুসাইন আছেন সেখানে। রমিজ, সোহরাওয়ার্দী উদ্যানের অবস্থা আমরা এতক্ষণ জেনেছি আমাদের আরো অন্যান্য সহকর্মীদের কাছ থেকে। আপনার কাছ থেকে একটু আপনি যেই জায়গাটাতে আছেন সেখানকার অবস্থাটা বলবেন। দৃষ্টি, এখন কিন্তু দুপুর 2টার পরে যারা জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা এর মধ্যে বক্তব্য রাখছেন। এখন ঢাকা মহানগরের এখন ঢাকার বাংলাদেশ জামাত ইসলামের একজন সহকারী সেক্রেটারি জেনারেল তিনি বক্তব্য দিচ্ছেন। এর আগে বাংলাদেশ হিন্দু মহাজোটের একজন নেতা ছিলেন এবং এনসিপির নেতারা আমরা দেখেছি এর মধ্যে উপস্থিত হয়েছেন। এখানে যারা কথা বলছেন তারা মূলত সবাই যে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের আগে যেই প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া এবং জুলাই যে গণহত্যার সেই গণহত্যার বিচারে এখানে দৃশ্যমান বিচারের কথা বলা হচ্ছে এবং পিয়ার পদ্ধতিতে যে জাতীয় নির্বাচন সেই নির্বাচন অনুষ্ঠান করার জন্য এখানে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানানো হচ্ছে এবং প্রবাসীদের ভোট প্রদানের যে ব্যবস্থা সেই ব্যবস্থা যাতে সামনে যে ত্রয়োদশ নির্বাচন সেই জাতীয় নির্বাচনে যাতে প্রবাসীরা ভোট দিতে পারে সেই ধরনের প্রত্যাশার কথা এখানে বলা হচ্ছে। তো এখানে হিন্দু মহাজোটের যিনি আছেন তিনি কথা বলেছেন, তিনি বলছিলেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আসলে এখানে সমালোচনা তিনি করেছেন। তিনি বলছিলেন যে আওয়ামী লীগ সরকার আসলে তাদেরকে এক ধরনের আশার মধ্যে রেখে তাদেরকে হতাশায় নিমজ্জিত করেছেন। তো এছাড়া অন্যান্য যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দরা রয়েছেন এখানে বক্তব্য দিচ্ছেন। এখন এখানে কথা বলছেন এনসিপির নেতা সার্জিস। এর আগে এখানে আমরা দেখেছি আক্তার এবং অন্যান্য যে সমস্ত নেতারা রয়েছেন এবং অন্যান্য যে সমস্ত ধর্মীয় রাজনৈতিক দলগুলো রয়েছে এবং ইসলামী যে সমস্ত সংগঠনগুলো রয়েছে সেই সমস্ত নেতাকর্মীরাও এখানে উপস্থিত হয়েছেন। তো মূলত সবার কণ্ঠেই মূলত একই কথা বলা হচ্ছে যে জুলাই গণহত্যার যেই বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়া এখন পর্যন্ত সম্পন্ন হয়নি। এখানে শহীদ আবরার ফাহাদের বাবা এসেছিলেন এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছিলেন তাদের পরিবারের সদস্যরা কথা বলেছেন এবং অনেক আহত যোদ্ধারাও এখানে এসেছেন, তারা কথা বলছিলেন। তারা সবাই কিন্তু মূলত যেই কথাটা বলছেন, যেটি বিশেষ দৃষ্টি দিচ্ছেন যেটির প্রতি, সেটি হচ্ছে নির্বাচনের আগে অবশ্যই এই যে বিচার প্রক্রিয়াটা সেই বিচার প্রক্রিয়াটাকে দৃশ্যমান করতে হবে এবং একটি সংস্কারের মধ্য দিয়েই তারপর জাতীয় নির্বাচন অংশগ্রহণ করতে হবে। তা না হলে তারা এক ধরনের অভিযোগ করছেন এবং এক ধরনের হতাশার কথা বলছেন যে এইভাবে যদি নির্বাচন হয় যেন তেন পর্যায়ে তাহলে সেক্ষেত্রে আবার যে 15 বছর আওয়ামী লীগ সরকার
যেভাবে মানুষের ভোটাধিকার হরণ করেছে এবং সাধারণ মানুষের যে উপরে যে জুলুম অত্যাচার করেছে, সেই একই প্রক্রিয়াতে আবার অন্য একটি রাজনৈতিক দল আসবে, এসে আবার একইভাবে দেশের মানুষেরকে তাদের অধিকার বঞ্চিত করবে। তো তারা আসলে বলছিলেন যে অবশ্যই একটি সংস্কার প্রক্রিয়া দৃশ্যমান হতে হবে এবং সেই সংস্কারের পরেই একটি জাতীয় নির্বাচন হতে হবে। এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। তারা আসলে বলছিলেন যে তারা আমিরে জামাত যিনি ডক্টর শফিকুর রহমান তার বক্তব্য দিকে চেয়ে আছেন, তিনি হয়তো এখানে কোনো একটি নির্দেশনা দেবেন। কারণ সামনের যে ত্রয়োদশ নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী কিভাবে কোন ধরনের ভূমিকা পালন করবে, তারা এককভাবে নির্বাচন করবে কিনা, জোটবদ্ধভাবে নির্বাচন করবে এবং সেই নির্বাচন প্রক্রিয়াটা আসলে কিভাবে হবে, সে ধরনের কি ধরনের একটা নির্দেশনার তারা এখানে প্রত্যাশা করছেন। এবং তারা বলছিলেন যে তারা যখন এখান থেকে এসেছেন, তারা এখানে যখন তাদের নিজ নিজ গন্তব্যে ফিরে যাবেন, সেই ক্ষেত্রে জামাত ইসলামের যে প্রতীক দাড়িপাল্লা, সেই দাড়িপাল্লার পক্ষে তারা একটি জনমত গঠন করবেন এবং এখানে যে ধরনের বক্তব্য তারা শুনেছেন, সেই বক্তব্য তারা অন্যান্য যারা এখানে উপস্থিত হতে পারেনি তাদের পরিবারের সদস্যদের কাছে, তাদের সমাজের মানুষের কাছে, অর্থাৎ সারা দেশের মানুষের কাছে এই বক্তব্য তারা পৌঁছে দেবেন। এই ধরনের প্রত্যাশার কথা বলছেন। দর্শকের মধ্যে সার্জিস কথা বলছেন, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। জায়গা হবে না সংগ্রামী সহযোদ্ধারা, এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেয়া যাবে না। অন্য যে কোনো দেশের নামের কোন আধিপত্যবাদের জায়গা এই বাংলাদেশে হতে দেয়া যাবে না। সংগ্রামী সহযোদ্ধারা, হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়েছে। আমার হাজার হাজার সহযোদ্ধা আজকে আমার সামনে রয়েছে। আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল, গত জুলাইয়ে ওই অগাস্টের 5 তারিখে আমাদের যে স্বপ্ন ছিল, আরেক অগাস্ট আসতে চলেছে, আমাদের সেই স্বপ্নগুলো পূরণ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না, আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে। এই বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে, খুনি হাসিনার বিচারের রায় হতেই হবে, খুনি হাসিনার বিচারের রায়ের কার্যকর আমরা দেখতে চাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশে বিচার বিভাগকে কোন দলের বিচার বিভাগ হিসেবে আমরা দেখতে চাই না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতার তোষামত করা বাহিনী হিসাবে আমরা দেখতে চাই না। আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলি, ৭২-এর মুজিববাদী সংবিধানকে এক পাশে রেখে কোনদিন এই বাংলাদেশপন্থী বাংলাদেশ সম্ভব নয়। আমাদের নতুন সংবিধান লাগবে, আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে, আমাদের নারীদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে, আমাদের সংখ্যালঘু ভাই বোনদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। আমরা 1947 সালের উপনিবেশ বিরোধী যে আকাঙ্ক্ষা, ৭১-এর স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, ২৪-এর মুক্তির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে আমাদের আগামীর বাংলাদেশ গড়তে হবে। সমাবেশের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সেখানে এনসিপি নেতা সার্জিস আলম বক্তব্য রাখছিলেন, আমরা এতক্ষণ সেটিও দেখছিলাম। পরে সংবাদে যাচ্ছি। জামায়াতে ইসলামীর ঢাকার সমাবেশে আসার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 2 জন, আহত অন্তত 9 জন। পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা একটি মিনি বাস ভাঙ্গা গোল চত্বরে যাত্রা বিরতি দেয়। এই সময় খুলনা থেকে ঢাকাগামী রয়্যাল এক্সপ্রেসের একটি বাস দাঁড়িয়ে থাকা মিনি বাসটিকে ধাক্কা দেয়। এতে চাপা পড়ে মারা যান খুলনার দাকব উপজেলার জামায়াতের আমির মাওলানা আবু সাঈদ ও আরেক নেতা মোহাম্মদ আমানত শেখ। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। যারা গণতন্ত্রের বিরুদ্ধে ছিল তারা আবার ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি চলমান সমস্যাগুলো চিহ্নিত করে তা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পর দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান। আশা করেন পাওয়া যাবে নির্বাচনের গ্রহণযোগ্য রূপরেখা। এছাড়া বিএনপির বিপ্লব করে ক্ষমতায় যেতে চায় না বলেও জানান তিনি। আর দেশে হঠাৎ করে মোবক্রেসি বৃদ্ধি পাওয়ায় বিএনপি উদ্বিগ্ন বলেও জানায় দলটির মহাসচিব। কাল বিলম্ব না করে যত দেরি করছেন ততই কিন্তু পরিস্থিতি আরো ঘোরাতে হচ্ছে এবং সেই অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ছিল, বাংলাদেশের বিরুদ্ধে যারা রয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা রয়েছে, তারা আবার সংগঠিত হয়ে সেই গণতন্ত্রকে নস্যাৎ করবার জন্য কাজ শুরু করেছে। ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে, বিকল্প কোনো পথ নেই, এর বাইরে গেলে বিপদ হবে, এমন কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামের লেডিস ক্লাবে আয়োজিত বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি আরও বলেছেন, দেশের মানুষ বহুদিন ধরে অপেক্ষা করছে তাদের প্রতিনিধিকে বেছে নিতে। পরিবর্তন কি হবে তা দেশের মানুষই ঠিক করবে। তাই সংস্কারে যতটুকু ঐক্যমত্য হবে তার বাইরে সময় ক্ষেপণ না করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। কোনো কোনো গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। পরিবর্তন কি হবে এই দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। সুতরাং ওই যে সংস্কারের কথা বলা হচ্ছে, সনদের কথা বলা হচ্ছে, সব ঠিক আছে, যতটুকু ঐক্যমত হবে তার বাইরে সময় নষ্ট না করে আমাদের তারেক রহমান সাহেবের সাথে ডক্টর ইউনূসের যে মিটিং হয়েছে লন্ডনে, যেখানে আমি নিজে উপস্থিত ছিলাম, সেখানে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা আমরা ফিরিয়ে দিতে চাই, ফিরিয়ে দিতে হবে। আর কোনো পথ নাই, আর কোনো পথ গেলে সেই পথ বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে। কারো পিআর বোঝাবুঝির মধ্যে সংস্কার আটকে থাকবে না। কক্সবাজারে পথসভায় এমন কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেছেন ৩ আগস্ট জুলাই সনদ আদায় করে ছাড়ব। দুপুর ১টায় কক্সবাজার শহরের বাস টার্মিনাল থেকে শুরু হয় পদযাত্রা। নাহিদ ইসলাম ছাড়াও অংশ নেন কেন্দ্রীয় নেতারা। পদযাত্রাটি পাবলিক লাইব্রেরিতে গিয়ে পথসভায় শেষ হয়। সেখানে কথা বলেন নেতারা। এনসিপির কর্মসূচি ঘিরে জেলা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। পরে পদযাত্রাটি রওনা দেয় পার্বত্য জেলা বান্দরবানের উদ্দেশ্যে। সেখানে বিকেলে সমাবেশের কথা রয়েছে। কে পিআর বুঝে কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। ফলে অবশ্যই উচ্চকক্ষে পিআর হতে হবে। নির্বাচন কমিশন, দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি, সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। ডক্টর ইউনূসের দেয়া সময়েই হবে নির্বাচন। কুমিল্লার বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই কথা বলেছেন তিনি। নির্বাচন ঠিক যে সময়ে বলা হয়েছে ঠিক সেই সময়ে হবে এবং আপনারা দেখবেন যে খুব সুন্দর পরিবেশে পিসফুল একটা নির্বাচন হবে এবং বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। প্রফেসর ইউনূস এটা বারবার বলছেন, আমরা আবারও বলি নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নাই। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, একটু পর সাথেই থাকুন। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্কের দর কষাকষিতে শ্রম অধিকার নিয়ে কঠোর ট্রাম্প প্রশাসন। দেশটি চায় বাংলাদেশে এমন আইন থাকবে যা দিয়ে জোরপূর্বক শ্রমে তৈরি করা পণ্য আমদানি নিষিদ্ধ করা যাবে। দাবি করা হয় ইপিজেডে শ্রম ইউনিয়নেরও। সেই সাথে অন্যায্য শ্রম চর্চা রোধে জরিমানার বিধানও চায় যুক্তরাষ্ট্র। শ্রম শর্তেও লক্ষ্যবস্তু করা হয়েছে চীনকে। মোর্শেদ হাসিবের রিপোর্ট। Bangladesh is 74%. So you see what's going on. শুল্ক নিয়ে কোন পর্যায়ে আছে যুক্তরাষ্ট্রের সাথে দর কষাকষি? কি শর্তই বা দেওয়া হয়েছে বাংলাদেশকে? 67%. That's tariff. এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় শ্রমিকের স্বার্থ সুরক্ষায় বাইডেনের পর চাপ রয়েছে ট্রাম্প প্রশাসনেরও, বরং বেড়েছে ধারা।
দেশটি চায় বাংলাদেশে এমন কোনো আইন থাকুক যাতে করে কোনো দেশে জোরপূর্বক বা বাধ্যতামূলক শ্রমের মাধ্যমে তৈরি পণ্য আমদানি নিষিদ্ধ করা যায়। সুরক্ষা দিতে হবে শ্রমিকের দর কষাকষি ও সমাবেশ করার স্বাধীনতাকে শিথিল করতে বলা হয়েছে ইন্ডিয়ান নিবন্ধনে শ্রমিকদের কারখানা ও জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ দেওয়ার বাধ্যবাধকতা। দেশটির দাবি, শ্রমিকরা অবৈধ ধর্মঘট করলেও তাদের জেলে পাঠানো সহ করা যাবে না জরিমানা। যুক্ত হয়েছে মালিকপক্ষের জরিমানা শর্ত বাড়ানোর শর্ত। একটা বিষয় পরিষ্কার যে শ্রম অধিকার নিয়ে যে বিষয়গুলো ছিল ওইটা থাকবে এবং ওইটা আলোচনার মধ্যেই থাকবে। এটাকে যে কোনো সরকারি আসুক না কেন আমাদের, সেটা গত রেজিম হোক, বর্তমানে ইন্ট্রিয়াম হোক এবং ভবিষ্যতে যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তাদেরকে এটা মাথায় রেখে আলোচনা করতে হবে। তারা ইচ্ছা করলেই হচ্ছে যে নতুন গভর্নমেন্ট আসছে, আমরা এখন একটা সুযোগ নিব, এই সুযোগ নেওয়ার কোনো উপায় নেই। প্রস্তাবিত চুক্তি শর্তে দেখা যায় বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে নিয়মতান্ত্রিকভাবেই চীনকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে যুক্তরাষ্ট্র। শর্ত অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা চীনা প্রতিষ্ঠান থেকে পণ্য আমদানি করতে পারবে না বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন এসব ক্ষেত্রে শুধু বাণিজ্যের হিসাব মেলালে চলবে না, মাথায় রাখতে হবে ভূ রাজনৈতিক সমীকরণও। মনে হয় চায়নাকে কেন্দ্র করে, চায়নার থেকে গার্মেন্টসের র মেটেরিয়াল প্রকিউরমেন্টই হোক, সমরাস্ত্র প্রকিউরমেন্টই হোক, চাইনিজ বিভিন্ন সফটওয়্যার, টেলিকম বা টেকনোলজি বিভিন্ন জায়গায় ব্যবহার, সেটাই হোক, সেটার উপর কি আমেরিকান এক্সপেকটেশন, কনসার্ন, প্রায়োরিটি আছে এবং সেইটাই ট্যারিফের মধ্যে যুক্ত আছে। এই জিনিসটা আমার মনে হয় আমরা সময় মতো ধরতে পারিনি। হয়তো এখন জেগে উঠেছে, কিন্তু এখন তো বাই দিস টাইম ভিয়েতনাম এগিয়ে গেছে 20% নিয়ে, ইন্দোনেশিয়া এগিয়ে গেছে 19 বা 19.5 নিয়ে। মার্কিনীদের দেওয়ার শর্তে দেখা যায় ইপিজেডেও শ্রমিক ইউনিয়ন করার সুযোগ রাখার প্রস্তাব করেছে দেশটি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। গোপালগঞ্জে চলমান কারফিউ সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত 14 ঘন্টা শিথিল করা হয়েছে। সংঘর্ষের 3 দিন পর জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। সকাল থেকেই খুলেছে অনেক দোকানপাট, সড়কে যান চলাচল বেড়েছে। সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও কাশিয়ানী থানায় 2600 জনকে আসামি করে 4টি মামলা দায়ের হয়েছে। নতুন করে গ্রেফতার করা হয়েছে 119 জনকে। এ পর্যন্ত 283 জনকে গ্রেফতার করা হলো। জেলার সার্বিক পরিস্থিতি শান্ত থাকলেও গ্রেফতার আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। শহর জুড়ে টহল চলছে আইনশৃঙ্খলা বাহিনীর। গোপালগঞ্জের সহিংসতায় 5 জনের মৃত্যুর ঘটনায় প্রয়োজনে ময়নাতদন্ত করা হলে মরদেহ কবর থেকে তোলা হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল পরিদর্শন শেষে এই কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গোপালগঞ্জের ঘটনার দায় কার তা তদন্ত কমিটি রিপোর্ট দিলেই বোঝা যাবে বলেও মন্তব্য করেন তিনি। বিমানবন্দরের 3য় টার্মিনালের কাজের অগ্রগতি সম্পর্কে বলেন, 99.8% কাজ সম্পূর্ণ হয়েছে, দ্রুতই উদ্বোধন করা হবে। ঢাকার যেটা আছে এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলির যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা যায়। মানে এটার ব্যাপারে একটা কমিটি গ্রহণ করা হয়েছে, এই কমিটিতেই নির্ধারণ করবে এটা কার দায়। রংপুর নগরীর সিও বাজার এলাকায় একটি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 1 জন নিহত হয়েছে, আহত আরও বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু গাড়ি। স্থানীয়রা জানায় সকালে এলপিজি স্টেশনে থাকা একটি সিলিন্ডার হঠাৎই বিস্ফোরণ হয়, এতে সেখানে থাকা বেশ কয়েকজন আহত হন। গুরুতরদের নেওয়া হয়েছে রংপুর মেডিকেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। হতাহতদের পরিচয় এখনও মেলেনি। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে এগিয়ে নেয়ার তাগিদ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST-তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ক 3য় আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে এই তাগিদ দেন তিনি। বলেন, মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব নয়। শৃঙ্খলা মেনে চললে দেশই লাভবান হবে বলে মনে করেন তিনি। এক্ষেত্রে দেশের উন্নয়নে প্রকৌশল শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান সেনাপ্রধান। অনুষ্ঠানে 5টি ক্যাটাগরিতে 5 জনকে পুরস্কার দেওয়া হয়। 3 দিনব্যাপী সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, জাপান ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের খ্যাতনামা গবেষক ও পেশাজীবীরা অংশ নেন। সময় হলো আরও একটা বিরতির, ফিরছে একটু পর।